হ্যালো, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আছি একটি নতুন পর্ব, রাসায়নিক বন্ধনের শেষ পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে। আজকে এই পর্বে তোমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমেই সমযোজী বন্ধন কাকে বলে, কিভাবে গঠিত হয়, এবং এই সমযোজী বন্ধনের মধ্য দিয়েই আমরা দ্বিত্ব নীতি, অষ্টক নিয়ম, অষ্টক সংকুচন এবং অষ্টক সম্প্রসারণ আমরা পানির মতো সহজ করে শিখতে পারব। এর পরবর্তীতে পোলার যৌগ কাকে বলে, আণবিক ও সমযোজী যৌগের দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবাহিতা এবং সর্বশেষ টপিক হলো ধাতব বন্ধন। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদের পাশে থাকবে। শুরু করতে চাই আমরা। প্রথম টপিক, সমযোজী বন্ধন। তোমাদের ইতিপূর্বে বলেছি ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন তৈরি হবে তাকে তোমরা আয়নিক বন্ধন বলো, কিন্তু আজকে অধাতু এবং অধাতু মিলে যে বন্ধন হবে তাকে আমরা সমযোজী বন্ধন বলবো। অর্থাৎ অধাতু এবং অধাতু সমযোজী বন্ধন তৈরি করবে। এখন আমার প্রশ্ন হলো, ধাতু এবং অধাতু তুমি চিনবে কিভাবে? সাধারণত ধাতু সমূহের ইলেকট্রন কনফিগারেশন যদি তুমি দেখো, তাহলে এদের সর্ববহিঃস্থ স্তরে একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে। একটি এক্সাম্পল দেই, যদি তুমি মনে করো 2, 8, 1, এটি যদি একটি মৌলের কনফিগারেশন থাকে, ইলেকট্রন কনফিগারেশন, তাহলে সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন আছে, তাই ইহা ধাতু হবে। এরপরে যদি তোমাদের 2, 8, 2 হয়, এটাও ধাতু হবে। 2, 8, 3 হয়, তাহলে এটাও ধাতু হবে। আর অধাতুদের সর্ববহিঃস্থ স্তরে 5টি, 6টি এবং 7টি ইলেকট্রন থাকবে। ফর এক্সাম্পল 2, 8, 5, 2, 8, 6, 2, 8, 7, এরা হলো অধাতু। অথবা উচ্চারণের দিক থেকে আমরা ধাতু এবং অধাতু চিনতে পারি। ধাতুদের উচ্চারণ করলে আম যদি লাস্টে থাকে তাহলে এরা ধাতু হবে। সোডিয়াম, পটাশিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, ফেরাম, এরা কিন্তু সবাই আম আছে। কিন্তু দেখো ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, এদের কিন্তু আম নাই, এরা হলো অধাতু। তাহলে আমরা ধাতু এবং অধাতু কিভাবে ডিটারমিন করা যায় তা কিন্তু শিখে নিলাম। এখন আমার প্রশ্ন হলো, অধাতু এবং অধাতু সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন ভাগাভাগি অথবা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করবে তাকে বলবা তুমি সমযোজী বন্ধন। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। অধাতু এবং অধাতু সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করবে তাকে বলবা তুমি সমযোজী বন্ধন। এই সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন গুলো এরা শেয়ার করবে, ভাগাভাগি করবে। আমি ইতিপূর্বেই বলেছি তোমাদের সংজ্ঞা মুখস্থ করে কোনো লাভ হবে না, এক্সাম্পল বুঝতে হবে, তাহলে তোমাদের সারা জীবন মাথায় ঢুকে যাবে, ভুলবে না। আমরা সমযোজী বন্ধনের একটি উদাহরণ দেখতে চাই। হাইড্রোজেন, এর ইলেকট্রন কনফিগারেশন হলো এটা, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে একটি কক্ষপথ আছে, এটা একটা হাইড্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস প্লাস এটা আরেকটি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখানে ইলেকট্রন আছে কয়টা করে? একটা করে। এখন তোমরা দেখো দ্বিতীয় স্টেপ, এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে ফেলবো। এটা হলো নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন। দেখো এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, এখন কিন্তু এই দুইটা শেয়ার করে ফেলেছে, যুক্ত হয়ে গেছে। এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন মিলে কিন্তু একটি বন্ধন তৈরি করবে। এই বন্ধনের নাম হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনকে রেখা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, রেখা। ফর এক্সাম্পল দেখো এই থার্ড স্টেপ, জায়গা নিয়ে দেখতে, এইটা এইচ আর এইটা হলো এইচ, এইচ এইচ। এই যে বন্ধনটা দেখতেছো, এই বন্ধনটা হলো সমযোজী বন্ধন। ফাইনাল স্টেপ H2, H আর H2। তাহলে দেখো H2 কিন্তু একটা অধাতু, এটা অধাতু এবং অধাতু মিলে যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনটাকে তুমি বলতেছো সমযোজী বন্ধন। অর্থাৎ এখানে হাইড্রোজেন
ফরমেশন হয়েছে এইভাবে। তাহলে দেখো বন্ধন গঠন করার পর, এটা কিন্তু বন্ধন গঠন করার পূর্বে, বন্ধন গঠন করার পূর্বে, এটা বন্ধন গঠন করার পর। দেখো তো হাইড্রোজেনের বহিঃস্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা একটা দুইটা। এই হাইড্রোজেনের বহিঃস্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা একটা দুইটা, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন কমন। তাহলে বন্ধন গঠন করার পর এই প্রতিটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। দেখো হিলিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি? 1s2, অর্থাৎ এর সর্ববহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এই জন্য এই হাইড্রোজেন H2 বন্ধন গঠন করার পর তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেন অর্জন করেছে। তাহলে দ্বিতীয় নিয়ম অনুসরণ করেছে। বন্ধন গঠন করার পর যদি কোনো মৌলের সর্ববহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন থাকে তাহলে তাকে বলা হয় দ্বিতীয় নিয়ম। আমি আবারও বলছি, বন্ধন গঠন করার পর যদি কোনো মৌলের সর্ববহিঃস্থ স্তরে দুইটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় দুইয়ের নিয়ম। অর্থাৎ এখানে বন্ধন গঠন করার পর হাইড্রোজেনের বহিঃস্তরে দুইটি ইলেকট্রন আছে, তাই ইহা দুইয়ের নিয়ম মেনে চলে। আশা করি তোমরা এই দ্বিতীয় নিয়মটি বুঝতে পেরেছ এবং সমযোজী বন্ধনটাও বুঝতে পেরেছ। আরেকটি এক্সাম্পল আমি দিতে চাই। পানি, তোমরা সবাই পানি খেয়েছো। পানির গঠন কি? একটি অশিক্ষিত লোক কেউ বলবে যে পানি কি? পানি H2O। এটা কিন্তু তুমি একটা রিক্সা চালককে জিজ্ঞেস করো, একটা কৃষককে জিজ্ঞেস করো যে কোনোদিন কেমিস্ট্রি পড়ে নাই, তাও বলবে পানি H2O। বাট এটার কেমিক্যাল নেমটা কি? রাসায়নিক সংকেতটা তো এটা H2O, বাট এর রাসায়নিক নাম কি এটা কিন্তু অনেকেই জানে না। ইভেন দো দেখো 9, 10, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্ররাও এটা রাসায়নিক নাম জানে না। এর নাম হলো হাইড্রোজেন অক্সাইড। পানির রাসায়নিক সংকেতের নাম হলো হাইড্রোজেন অক্সাইড। এখন তুমি যদি একটি দোকানে গিয়ে বলো ভাই আমাকে হাইড্রোজেন অক্সাইড দেন, ওই দোকানদারকে চিনবে? চিনবে না, ওরা পানি নামে অভ্যস্ত, কিন্তু এটা রাসায়নিক নাম হলো হাইড্রোজেন অক্সাইড। এখন এর মধ্যে কি বন্ধন আছে তুমি দেখো, এখানে একটি অক্সিজেন অধাতু, হাইড্রোজেন দুইটা আছে অধাতু, তাহলে অধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন হবে? ডেফিনেটলি সমযোজী বন্ধন। তাহলে দেখি আমরা, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন একটু আগেই তোমরা দেখেছো 1, অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন 2 আর 6, অর্থাৎ এর বহিঃস্তরে একটি ইলেকট্রন আছে, এর বহিঃস্তরে 6টি ইলেকট্রন আছে। যদি ডায়াগ্রামের মাধ্যমে তোমরা আঁকো, এটা হাইড্রোজেন একটি ইলেকট্রন আছে প্লাস অক্সিজেনের এখানে কক্ষপথ আছে কয়টি বলো তোমরা? 2টি। তাহলে এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে আছে তোমাদের 6টি। এখন আমার প্রশ্ন হলো এটা কয়টা শেয়ার করবে, এটা কয়টা শেয়ার করবে, ইলেকট্রন কয়টা শেয়ার করবে, কিভাবে করবে? তুমি দেখো এর অষ্টকের থেকে কয়টি ইলেকট্রন কম আছে? 2টি। আর হাইড্রোজেনের একটি আছে, দ্বিত্ব লাভের জন্য আরো একটি ইলেকট্রন দরকার। অর্থাৎ এখানে একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনকে নিবে। কেন? দেখো হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে, কিন্তু অক্সিজেনের অষ্টক লাভের জন্য দরকার 2টা। তাহলে এই একটি অক্সিজেন 2টা হাইড্রোজেনকে নিবে। তাহলে আমরা এখানে এই পাশে আরো একটি হাইড্রোজেন আমরা এঁকে নিব। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হলো অক্সিজেন। এখন আমরা যদি এই দুইটাকে কম্বিনেশন করতে চাই, আমি একটু উপরে আঁকতে চাই, এটার পরের স্টেপ এখানে আমি বলে দিতে চাই তোমাদেরকে আউটার মোস্ট সেল, অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষপথটা তুমি পূর্বে এঁকে ফেলবে, তাহলে তোমাদের এই চিত্র আঁকতে কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে হাইড্রোজেন এখানে তোমার শেয়ার করলো, এখানেও হাইড্রোজেন তোমাদের শেয়ার করলো, এটা লিখে ফেললাম। তাহলে ইলেকট্রন শেয়ার করে কয়টি করে? একটি করে। কেন? হাইড্রোজেনের একটি আছে, অক্সিজেনও একটি দিবে। হাইড্রোজেনের যত একটি আছে একটি দিয়েছে, অক্সিজেনও একটি দিয়েছে, এভাবে একটি একটি করে শেয়ার হয়েছে। এটা হলো হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হলো হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হলো অক্সিজেনের কক্ষপথ, এটা হলো অক্সিজেনের নিউক্লিয়াস। দেখো অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন ছিল, 2টি লিখেছে, কিন্তু দেখো এর পরবর্তীতে ছিল 6টি, 6টির মধ্যে শেয়ার করছে একটি আর একটি, 2টি। তাহলে রয়ে গেল কয়টি? আরো 4টি। এই 4টি এইখানে 2টা দাও, এইখানে 2টা দাও। এখন এটা হলো অক্সিজেন, আর এটা আর এটা মিলে একটা বন্ধন, এটা মিলে একটি বন্ধন তৈরি হলো। দেখো এই 2টা ইলেকট্রন কিন্তু অংশগ্রহণ করলো না, এই 2টা ইলেকট্রন কিন্তু অংশগ্রহণ করলো না।
অর্থাৎ যে দুই জোড়া ইলেকট্রন পড়ে রইলো, বন্ধনে অংশগ্রহণ করলো না, এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার জ্ঞানমূলক কোশ্চেন কত এসেছে। মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে? বন্ধন গঠনের সময় যে সকল ইলেকট্রন বন্ধনে অংশ নেয় না তাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। এখানে দেখো বন্ধন জোড় ইলেকট্রন আছে এক জোড়া, এক জোড়া, দুই জোড়া, এটাও এসেছে। বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে? বন্ধন গঠনের সময় যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে তাকে বলবা বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে আমরা দেখো এটা থেকে কতগুলো জিনিস শিখতে পারলাম। মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে, বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে, এই পানির মধ্যে কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে, কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে তুমি বলো কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে? দুই জোড়া। কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? দুই জোড়া। এখন একটু দেখো, এই অক্সিজেন বন্ধন গঠন করার পর এই অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তরে কয়টি ইলেকট্রন আছে? দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই অক্সিজেন অষ্টকপূর্ণ করেছে। ইতিপূর্বে দেখেছিলে তোমরা হাইড্রোজেন দ্বিত্বপূর্ণ করেছে, তাই দুইয়ের নিয়ম অনুসরণ করে। কিন্তু এখানে দেখেছো অক্সিজেন অষ্টক নিয়ম অনুসরণ করেছে, এই অষ্টক নিয়ম কেটে দিলাম। অর্থাৎ বন্ধন গঠনের সময় যদি কোনো মৌল সর্ববহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন থাকে তাকে অষ্টক নিয়ম বলে। এখানে অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন আছে, তাই অষ্টক নিয়ম অনুসরণ করে। অন্যদিকে দেখো হাইড্রোজেন সর্ববহিষ্ঠ স্তরে কয়টি আছে? দুইটি, তাই ইহা দুইয়ের নিয়ম অনুসরণ করে। তাহলে একই যৌগে ডিফারেন্ট মৌল থাকলে এরা কিন্তু ভিন্ন ভিন্ন তোমার অষ্টক নিয়ম, দ্বিতীয় নিয়ম এগুলা কিন্তু অনুসরণ করতে পারে। যেটা আমরা এখানে দেখলাম, হাইড্রোজেন দ্বিতীয় নিয়ম অনুসরণ করেছে, আর এখানে অক্সিজেন তোমার অষ্টক নিয়ম অনুসরণ করেছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমার কোশ্চেন হলো, অষ্টক সংকুচন কোথায় ঘটে, অষ্টক সম্প্রসারণ কোথায় ঘটে? দেখো তোমরা একটি এক্সাম্পল অথবা যৌগের নাম অবশ্যই শুনেছ, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড। ট্রাই মানে 3, বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে বোরনের ইলেকট্রন কনফিগারেশন তুমি জানো, 2 আর হলো 3, 3 2 5 থাকে তোমরা জানো, আর ফ্লোরিন হলো 9 2 আর হলো 7। অর্থাৎ এর সর্ববহিষ্ঠ স্তরে 3টি ইলেকট্রন আছে, এর সর্ববহিষ্ঠ স্তরে 7টি ইলেকট্রন আছে। এরাই কিন্তু শেয়ারে অংশগ্রহণ করবে। করার পর আমি ডায়াগ্রাম দিয়ে আর দেখাবো না, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। আমি দেখাতে চাই যে এখানে কয়টি সমযোজী বন্ধন আছে। তাহলে বোরন দেখো এফ এফ আর এফ, অর্থাৎ তুমি যদি এর গাঠনিক সংকেত আঁকো এভাবে আঁকতে পারো। এখানে কয়টি সমযোজী বন্ধন আছে? 1টি 2টি 3টি। অর্থাৎ এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন, এখানে 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 তোমরা জানো একটি বন্ধন তৈরি করতে 2টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে কয়টি ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6টি, অর্থাৎ এর সর্ববহিষ্ঠ স্তরে 6টি ইলেকট্রন আছে। বন্ধন গঠন করার পর কেন্দ্রীয় মৌল বোরনের সর্ববহিষ্ঠ স্তরে 6টি ইলেকট্রন আছে, অর্থাৎ 8-এর থেকে 2টা কম আছে, তাই এখানে অষ্টক সংকুচন ঘটেছে। অষ্টক সংকুচন ঘটেছে। তোমাদের প্রায়শই অবজেক্টিভ আসবে, নিচের কোন যৌগে অষ্টক সংকুচন ঘটেছে? বোরন ট্রাইফ্লোরাইডে বোরনে অষ্টক সংকুচন ঘটেছে। আমরা যখন অবজেক্টিভ নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে, তখন আমরা ইন ডিটেলস আরো পড়ব। এখন আপাতত থিওরি পড়ার সময় এগুলো এসেছে, তাই আমি একটু তোমাদেরকে চোখ বুলিয়ে নিলাম। নেক্সট, অষ্টক সম্প্রসারণ। অষ্টক সংকুচন শেষ হলো, অষ্টক সম্প্রসারণ। তোমরা সবাই প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট জেনেছো ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড, এই পেন্টা মানে 5, অর্থাৎ এখানে 5টা ক্লোরিন আছে, এজন্য নাম হয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এর যদি তুমি গাঠনিক সংকেত আঁকো তাহলে তুমি দেখতে পারবে Cl 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 1 2 3 4 5টা। এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10টি ইলেকট্রন আছে। বন্ধন গঠন করার পর এর বহিস্তরে ফসফরাসের 10টি ইলেকট্রন আছে, অর্থাৎ 8-এর থেকে 2টা বেশি আছে। এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। আরো এক্সাম্পল আছে SF6, এখানেও 6 দুগুণে 12টি ইলেকট্রন থাকবে,
এখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো অষ্টক সম্প্রসারণ আমাদের শেষ হলো। অর্থাৎ দেখো, একটি সমযোজী বন্ধন দিয়ে আমরা দ্বিত্ব নিয়ম, আমরা অষ্টক নিয়ম, অষ্টক সংকুচন, অষ্টক সম্প্রসারণ এবং এখানে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকে, আমরা কিন্তু ইন ডিটেলস করে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টপিক, পোলার যৌগ। খুব ইন্টারেস্টিং টপিক, পোলার যৌগ। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পোলার যৌগ সাধারণত সমযোজী যৌগের মধ্যে প্লাস প্রান্ত ও মাইনাস প্রান্ত সৃষ্টি হয় না সাধারণত, বাট এক্সেপশন তো থাকতেই পারে, আছে। সাধারণত সমযোজী যৌগে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। যদি সমযোজী যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় তাকে বলবা তুমি পোলারিটি। আর এই পোলারিটি ধর্ম যার মধ্যে থাকবে তাকে বলবা পোলার যৌগ। বেস্ট এক্সাম্পল হাইড্রোজেন ক্লোরাইড। দেখো এখানে হাইড্রোজেন একটি অধাতু, ক্লোরিন একটি অধাতু, এর মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে। এই বন্ধন তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়েছ। এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটিকে যদি একটি মৌল নিজের দিকে টেনে নেয় তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই এইচ আর সিএল এর মাঝখানে, এই এইচ আর সিএল এর মাঝখানে যে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা ছিল, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন দিয়েছে, একটি ক্লোরিন ইলেকট্রন দিয়েছে। এই শেয়ারকৃত ইলেকট্রন দ্বয় মানে দুটিকে ক্লোরিন নিজের দিকে টেনে নিল, ফলে ইহা প্লাস এবং ইহা মাইনাস হলো, অর্থাৎ ইহা ধনাত্মক প্রান্ত এবং ইহা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করলো। এভাবে সমযোজী যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার বিষয়কে বলা হয় পোলারিটি। এবং এই ধর্মটা যেহেতু এর মধ্যে আছে, HCl কে বলা হয় পোলার যৌগ। আমরা জানি যে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেই মৌলই এই শেয়ারকৃত ইলেকট্রনকে টেনে নিবে এবং সে ঋণাত্মক প্রান্ত হবে। তুমি জানো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই ইলেকট্রন দুটিকে টেনে নিয়েছে, ফলে ঋণাত্মক প্রান্ত হয়েছে এবং এটা ধনাত্মক প্রান্ত হয়েছে, অর্থাৎ এটা একটি পোলার যৌগ। এভাবে পানিও একটি পোলার যৌগ। পানি তুমি এইভাবে আঁকতে পারো, H, এখানে দুই জোড়া ফ্রি ইলেকট্রন থাকে তোমরা জানো, এটা হলো মাইনাস। আমি জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, 2 ডেল্টা মাইনাস। 2 কেন আসলো? অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, তাই ডেল্টা প্লাস। দেখো এখানে প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত রয়েছে, অতএব ইহা একটি পোলার যৌগ। তাহলে আমরা HCl একটি পোলার যৌগ পেয়েছি এবং এখানে পানিও একটি পোলার যৌগ। তাহলে তোমরা বুঝতে পেরেছো পোলার যৌগ কাকে বলে। তোমাদের প্রায়শই 6 নম্বর কোশ্চেনে আসে, দেখাও যে পানি একটি পোলার যৌগ, দেখাও যে HCl একটি পোলার যৌগ। তোমরা বোধহয় বুঝতে পেরেছো। MCQ কোশ্চেনে প্রায়শই আসে নিচের কোনটি পোলার যৌগ। তোমরা বলতে পারো স্যার আরো দুই একটি এক্সাম্পল দিলে ভালো হতো। এখানে তোমাদের বইয়ে HCl এবং H2 এর কথাই বলা আছে। CH3CH2OH অ্যালকোহল একটি পোলার যৌগ, CH3COOH ইথানোয়িক অ্যাসিড এটাও একটি পোলার যৌগ। যদি তোমাদের পরীক্ষা MCQতে আসে তাহলে এই দুইটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরপরেও যদি আসে তাহলে এটা আসবে, কারণ এগুলো আবার লাস্ট অধ্যায়গুলোতে তোমাদের আছে। নিচের কোনটি পোলার যৌগ? এটা 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 এবং এটা, এই চারটি আপাতত পড়ে এলাম। পোলার যৌগ শেষ। এখন দেখো আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের দ্রবণীয়তা, অর্থাৎ পানিতে কোন যৌগ দ্রবীভূত, আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, লাইক ডিজলভ লাইক। ডিজলভ শব্দের অর্থ হলো দ্রবীভূত করা, অর্থাৎ এর বাংলাটা হলো এরকম, আয়নিক যৌগে পোলার দ্রাবকে এবং সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অর্থাৎ খেয়াল করো, আয়নিক যৌগ পোলার দ্রাবকে, সমযোজী যৌগ অপোলার দ্রাবকে। খুবই সহজ বিষয়, রসায়নকে অনেকে মনে করে খুব ডিফিকাল্ট, আসলে যদি তুমি বুঝো কোনো ডিফিকাল্টি না, অত্যন্ত সহজ। তোমাদের একটা এক্সাম্পল দিলে বুঝবে। লাল মাটি তোমরা সবাই দেখেছো, এই লাল মাটি যখন সে শুকিয়ে অত্যন্ত শক্ত হয়ে যায় তখন কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়েও একে ভাঙা কঠিন হয়ে যায়। কিন্তু
যখন এই পানির সংস্পর্শে আসে, এত শক্ত একটা জিনিস, সাথে সাথে কিন্তু তোমার গলে যায়। আরেকটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা, এক টুকরা লোহা এবং এক টুকরা যদি তুমি কাঠের টুকরা রোদে রাখো 1 ঘন্টা, দেখবা লোহার টুকরা খুব তাড়াতাড়ি র্যাপিডলি গরম হয়ে যায়, কাঠের টুকরা কিন্তু ঠান্ডাই থাকে প্রায়। এই দুইটাকে যখন আবার তুমি ছায়া নিয়ে আসো, সবার আগে ঠান্ডা হয়ে যায় লোহার টুকরা। ঠান্ডা হতে অনেক সময় নেয় কাঠের টুকরা। অর্থাৎ যেটা বেশি কঠিন সেটা আবার তত বেশি সহজ, যদি তুমি আয়ত্ত করতে পারো। দেখো, লাইক ডিজলভ লাইক ইংরেজি একটি প্রবাদ বাক্য। এর অর্থ হলো আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, আর সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। পোলার দ্রাবককে তোমাদের একটু আগে বুঝালাম, পানি একটি পোলার দ্রাবক, অর্থাৎ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে। আরো পোলার দ্রাবক আছে, তবে তোমাদের বইয়ে কন্টেইনে আছে পানি। আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অর্থাৎ পানিতে দ্রবীভূত হবে। আর সমযোজী যৌগ অপোলার দ্রাবক আছে, কেরোসিন এক্সেপ্ট্রা, এগুলোতে দ্রবীভূত হবে। এখন আমরা দেখবো আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না, খেয়াল করবে। NaCl প্লাস পানি, তুমি দেখো এই NaCl কে কিন্তু Na প্লাস এবং Cl মাইনাস এভাবে আয়নে বিভক্ত করা সম্ভব হয় গলিত দ্রবণে। দ্রবণে সে Na প্লাস আর Cl মাইনাস আকারে ভেঙে যায়, কিন্তু সমযোজী যৌগগুলো এভাবে আয়ন আকারে ভাঙতে পারে না। এই জন্য সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না। যদি সিম্পলি তুমি বুঝতে চাও, আয়নিক যৌগ পানিতে দেওয়ার সাথে সাথে তারা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়, কিন্তু সমযোজী যৌগ এই ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হতে পারে না, তাই এরা দ্রবীভূত হতে পারে না। এটা হলো সিম্পলি বোঝার জন্য। বাট এখন দেখবো আমরা NaCl পানিতে দেওয়ার সাথে কিভাবে আসলে দ্রবীভূত হয়। তুমি দেখো Na প্লাস, যখন পানিতে তুমি NaCl কে দাও, তখন এই বিভক্ত হওয়ার পরে এই পানির এই প্লাস প্রান্তকে পানি ঋণাত্মক প্রান্ত চারদিকে ঘিরে ফেলে। যেমন ধরো এখানে অক্সিজেন 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 অক্সিজেন, এখানে হাইড্রোজেন। আমি যেভাবে চিত্র আঁকতেছি তোমরা একটু খেয়াল করে নাও, একেবারে ইজি, একেবারে ইজি। অর্থাৎ দেখো, পানিতে দেওয়ার সাথে সাথে পানির ঋণাত্মক প্রান্ত এই লবণের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে ফেললো। এটা তো স্বাভাবিক ফেনোমেনা, প্লাস মাইনাস প্রান্তকে আকর্ষণ করবে, এটা স্বাভাবিক। তাহলে এটা হলো মাইনাস 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 মাইনাস, এগুলো সব প্লাস, সব প্লাস। একটা এক্সাম্পল তুমি যদি বুঝতে পারো, এরকম কোশ্চেন 100% তোমাদের এই প্রিটেস্ট পরীক্ষায় এবং SSC ফাইনাল পরীক্ষায় আসবে। দেখো Na প্লাস কে চারদিকে ঘিরে ফেলেছে পানির, এই চারদিকে যে ঘিরে ফেললো পানি Na প্লাস কে, এই ঘিরে ফেলার কারণে এখানে এক ধরনের এনার্জি তৈরি হয়, এর নাম হলো হাইড্রেশন এনথালপি। আমি আবারও বলছি, যখন NaCl কে পানিতে দিয়েছ, পানির ঋণাত্মক প্রান্ত এই ধনাত্মক প্রান্তকে চারদিকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পর এখানে এক ধরনের এনথালপি তৈরি হয়েছে, নাম হলো হাইড্রেশন এনথালপি। আর এই বডির ভিতরে যেটা আছে লেটিস বলা হয়, লেটিস এনথালপি। এই NaCl এর ভিতরে যে এনথালপি আছে তাকে বলা হয় লেটিস এনথালপি। এই হাইড্রেশন এনথালপি যদি লেটিস এনথালপির থেকে বেশি তৈরি হয় তাহলেই দ্রবীভূত হবে, এছাড়া হবে না। আমি আবারও বলছি, এই হাইড্রেশন এনথালপির মান যদি এর লেটিস এনথালপি থেকে বেশি হয় তাহলেই সেটা পানিতে দ্রবীভূত হবে। যেমন ধরো AgCl, এটা পানিতে দ্রবীভূত হয় না, যদিও এটা একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও AgCl পানিতে দ্রবীভূত হয় না, তোমাদের টেক্সট বইয়ে আছে। এর কারণ হলো AgCl কে যখন আমি পানিতে দেই, যখন Ag প্লাস কে পানির ঋণাত্মক প্রান্ত চারদিকে ঘিরে ফেলে, তখন যে হাইড্রেশন এনথালপি উৎপন্ন হয় সেটা মান হলো কম, এটা লেটিস এনথালপি বেশি থাকে। অর্থাৎ এর বডির ভিতরে তাপ শক্তিটা সেটা বেশি থাকে। তাই পানিতে দেওয়ার সাথে যে হাইড্রেশন এনথালপি তৈরি হয়, সেই হাইড্রেশন এনথালপি এই এনথালপির থেকে কম হওয়ার কারণে AgCl পানিতে দ্রবীভূত হতে পারে না। কিন্তু যখন NaCl তুমি পানিতে দাও, তখন এখানে যে হাইড্রেশন এনথালপি তৈরি হয় সেটা অনেক বেশি হয়, যেজন্য NaCl পানিতে দ্রবীভূত হতে পারে। এখন রয়ে গেল ঋণাত্মক প্রান্ত Cl মাইনাস। এই Cl মাইনাস কে তোমার পানির ধনাত্মক প্রান্ত চারদিকে ঘিরে ফেলবে। দেখো H প্লাস, এখানে একটু অক্সিজেন দাও,
এখানে এইচ দাও 2d মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস, এখানে আরো দাও যতটা দিতে পারো, এস 2 ডেল্টা মাইনাস 2d প্লাস 2d প্লাস, এখানে তুমি আরো যদি দাও এস 2 ডেল্টা মাইনাস এস ডেল্টা প্লাস, তাহলে কি দাঁড়ালো দেখো, NaCl কে পানিতে দেওয়ার সাথে সাথে পানির ঋণাত্মক প্রান্ত লবণের ধনাত্মক প্রান্তকে চারদিকে ঘিরে ফেলেছে এবং লবণের ঋণাত্মক প্রান্তকে পানির ধনাত্মক প্রান্ত চারদিকে ঘিরে ফেলেছে। এইভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। কিন্তু সমযোজী যৌগ কেন হয় না? কারণ সমযোজী যৌগ এইভাবে Na+ এর মতো ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে না। এই জন্য সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, তবে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না। ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইড প্রায়ই আসে অবজেক্টিভস, তোমার এমসিকিউতে নিচের কোন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না? বেস্ট এক্সাম্পল সিলভার ক্লোরাইড, কারণ এর যে বডিতে যে এনার্জি আছে ইট ইজ কল্ড ল্যাটিস এনথালপি, আর পানির মধ্যে যেটা পানি চারদিকে ঘিরে ফেলানোর পরে যে এনার্জি জন্ম হয় তাকে বলা হয় হাইড্রেশন এনথালপি। এই ল্যাটিস এনথালপির মান অনেক বেশি, হাইড্রেশন এনথালপি এর ভাঙতে পারে না। ফলে AgCl আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হতে পারে না। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন NaCl বাদ দিয়ে তোমাকে বলতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয়। আমি দেখেছি 18 বছর শিক্ষকতা জীবনে এই ক্যালসিয়াম ক্লোরাইডও এসেছে। এটা যদি আসে তুমি জাস্ট এটা মুছে ক্যালসিয়াম 2+ দিয়ে দিবে, উত্তর বাংলা লেখা সবই সেম। এত সহজ টেকনিক দেখো পড়াশোনা করলে। আর এখানে Cl- আছে, Cl- তোমার মনে প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তো 2টা Cl আছে, তুমি এখানে দিলেও দিতে পারো নাও পারো, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। তোমার প্লাস আয়ন এবং মাইনাস আয়নকে দিতে হবে। এইভাবে যতগুলো আয়নিক যৌগ আছে তুমি এইভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিবে, তোমার হয়ে যাবে যে আয়নিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না, কোন কোন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না, কেন হয় না, সব কিন্তু আমরা পড়ে নিয়েছি। তোমাদের মনে হয় খারাপ লাগছে না? অবশ্যই বুঝতে পেরেছ। নেক্সট টপিক, বিদ্যুৎ পরিবাহিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রায়শই এমসিকিউতে এটা আসে। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, NaCl মোস্ট পপুলার এক্সাম্পল এটা, কারণ এই লবণটা আমরা খাই সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড দেখো যখন এখানে ব্র্যাকেটে S লেখা থাকে এটি সলিড ফর্ম, যখন NaCl এর এখানে L লেখা থাকে এটি লিকুইড ফর্ম, যখন NaCl এর এখানে একুয়াস লেখা থাকে এটি জলীয় দ্রবণ। অর্থাৎ এই ফরম্যাটে NaCl বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ বিদ্যুৎ পরিবহন হওয়ার জন্য একে গলিত বা জলীয় দ্রবণ লাগে। কারণ বিদ্যুৎ পরিবহন হওয়ার জন্য একে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হতে হয়। যদি তোমার ক্যাটায়ন আর অ্যানায়নে বিভক্তই হতে পারে না, তাহলে কি সে বিদ্যুৎ পরিবহন করবে? ডেফিনেটলি না। তাহলে দেখো যখন কঠিন থাকে তখন কিন্তু এটা Na+ আর Cl- এ পরিণত হতে পারে না, কারণ এটা হতে হলে জল দরকার, পানি দরকার, জলীয় দ্রবণ দরকার। লিকুইড ফর্মে এটা Na+ Cl- হতে পারে, তোমার NaCl একুয়াস ফর্মে হতে পারে। এরকম কিন্তু তোমাদের এসেছে বহুপদী, রোমানকর 1, রোমানকর 2, রোমানকর 3। নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে? সেখানে NaCl না দিয়ে ওনারা ক্যালসিয়াম ক্লোরাইডও দিতে পারে। তাহলে তোমাদের অপশন হবে এটা আর এটা আনসার। অর্থাৎ এটা বিদ্যুৎ পরিবহন করে, এটাও বিদ্যুৎ পরিবহন করে। তোমাদের মাথায় একটা প্রশ্ন জাগে প্রায়শই এখানে, আমরা তো পড়েছি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সকল অবস্থায় তো না, গলিত অবস্থায়, দ্রবীভূত অবস্থায়। এটা তো গলিত অবস্থা না, যদিও এটা একটা আয়নিক যৌগ, এই জন্য ইহা বিদ্যুৎ পরিবহন করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কেন? আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে কারণ হলো এদেরকে যখন জলীয় দ্রবণে দেওয়া হয় এরা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হতে পারে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হওয়ার কারণেই এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু সমযোজী যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এরা জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হতে পারে না। আশা করি এই বিদ্যুৎ পরিবাহিতাও তোমরা বুঝতে পেরেছো। লাস্ট টপিক হলো দাতব বন্ধন। খুবই একটি চমৎকার একটি টপিক, ধাতব বন্ধন। তোমরা দেখেছো ধাতু যোগ অধাতু ইকুয়াল টু আয়নিক বন্ধন, তোমরা দেখেছো অধাতু যোগ অধাতু সমযোজী বন্ধন। তোমাদের মনে প্রশ্ন জেগেছে
তাহলে কি ধাতু এবং ধাতুযুক্ত হয়ে কোনো বন্ধন ফরমেশন করে না? ডেফিনেটলি রাইট। ধাতু এবং ধাতু মিলে যে বন্ধন তৈরি করবে তাকে বলবা তুমি দাতব বন্ধন। ধাতুতে অসংখ্য পরমাণু থাকে, এই পরমাণু সমূহ যে শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলবা দাতব বন্ধন। আমি আবার বলছি, ধাতুতে উপস্থিত পরমাণু সমূহ যে বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। ধাতব বন্ধন কেন গঠিত হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, ধাতুদের সর্ববহিষ্ঠ স্তরে 2, 8, 1 একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে। এরা নিউক্লিয়াসের সাথে অত্যন্ত হালকাভাবে যুক্ত থাকে। এখানে 2টি ইলেকট্রন, এখানে 8টি ইলেকট্রন, এখানে দেখো 1টি ইলেকট্রন। অর্থাৎ এই নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনটা অত্যন্ত হালকাভাবে যুক্ত থাকে, তাই খুব সহজে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ফেলে। ত্যাগ করে Na- ইলেকট্রন সমান সমান Na+। দেখো, এই ত্যাগকৃত ইলেকট্রনটা কোনো পরমাণু বা আয়নের অধীনে থাকে না। তোমাদের একটা এক্সাম্পল দিই। তোমার হাতে একটি কই মাছ আছে, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে আছে তখন তোমার নিয়ন্ত্রণে আছে। পুকুরের পাশে গিয়ে তুমি ছেড়ে দিয়েছো, ছাড়ার আগে তুমি বলেছো এই কই মাছ আমি যখন ডাকবো তুমি তখন চলে এসো। আসলে কি আসবে? সে কোথায় আছে, পুকুরের কোন জায়গায় ঘোরাঘুরি করছে তোমার নিয়ন্ত্রণে নাই, সে মনের আনন্দে যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে, তুমি ডাকলেও আসবে না। ঠিক এরকমটি এখানে ঘটে। যখন এভাবে 2, 8, 1 ইলেকট্রন ছাড়ে নাই তখন কিন্তু এই ইলেকট্রনটা এই সোডিয়ামের আন্ডারে ছিল, তখন ও যা বলতো তাই শুনতো। কিন্তু যখন ত্যাগ করে ফেলছে তখন কিন্তু এর ইলেকট্রনে আছে 2 আর 8, একটি ইলেকট্রন কিন্তু নাই। এই ত্যাগকৃত ইলেকট্রনটি কিন্তু Na+ এর অধীনে নাই, সে সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে বিচরণ করতেছে। এটাকে বলা হয় ইলেকট্রন ডিলোকালাইজেশন। অর্থাৎ বলে অনেকে মারামারি সময় দেখবা বলে যে আমি লোকাল পোলা, লোকাল মানে স্থানীয়, আর ডিলোকাল মানে অস্থানীয়। অর্থাৎ লোকালের তো ক্ষমতাটাই আলাদা, আর ডিলোকালের তো ক্ষমতা এত বেশি না। তাই দেখো, এটা যখন মুক্তভাবে বিচরণ করে ঘুরে সমগ্র ধাতব খণ্ডে, তখন এই মুক্ত ইলেকট্রনকে বলা হয় ইলেকট্রন ডিলোকালাইজেশন। আর এই ডিলোকালাইজেশনের জন্যই তোমার বিদ্যুৎ পরিবহন করে ধাতুসমূহ। ধাতুসমূহ চকচক করে, আঘাত করলে টুনটুন শব্দ করে, অনেক আঘাত করলে ঘাত সহ অনেক সহ্য করতে পারে, একমাত্র এই ফ্রি ইলেকট্রনের জন্য, ইলেকট্রন ডিলোকালাইজেশনের জন্য। তোমরা আরো ক্লিয়ার হবে যদি আমি এটার একটু চিত্র আঁকি। তুমি দেখো, এটা প্লাস, এটা হলো ধনাত্মক আয়ন, it is the free electron, প্লাস মাইনাস প্লাস, এই প্লাসের পরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে একটা ধাতব খণ্ড আমরা আঁকলাম। একে দেখো, যে ইলেকট্রন মুক্ত হয়েছে এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন, ইট ইজ কল্ড ইলেকট্রন ডিলোকালাইজেশন। এই ফ্রি ইলেকট্রনের জন্য ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে, চকচক করে, আঘাত করলে টুনটুন শব্দ করে, এবং তোমার বিদ্যুৎ পরিবহন করে, একমাত্র একটা বৈশিষ্ট্যের অধিকারীর জন্য, ফ্রি ইলেকট্রন। তাহলে আমি একটু গুছিয়ে বলি, ধাতুসমূহের সর্ববহিষ্ঠ স্তরে 1টি, 2টি, 3টি ইলেকট্রন থাকে। এরা নিউক্লিয়াসের সাথে অত্যন্ত হালকা বা শিথিলভাবে যুক্ত থাকে, ফলে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এই ত্যাগকৃত ইলেকট্রনটি কোনো পরমাণু বা আয়নের অধীনে থাকে না, সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাচল করে, একে বলে ইলেকট্রন ডিলোকালাইজেশন। ইলেকট্রন ডিলোকালাইজেশনের জন্য ধাতু বিদ্যুৎ পরিবহন করে, চকচক করে, আঘাত করলে টুনটুন শব্দ করে। ইলেকট্রন ত্যাগ করার পর যে আয়নটা হয়েছে, এই আয়নটাকে বলা হয় পারমাণবিক শ্বাস, ইংরেজিতে বলা হয় অ্যাটমিক কোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এমসিকিউতে আসছে যে পারমাণবিক শ্বাস কাকে বলে। তোমার জ্ঞানমূলক কোশ্চেন কোথায় আসছে? অর্থাৎ ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করার পর যে ধনাত্মক আয়নের সৃষ্টি করে তাকে বলা হয় পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। আশা করি তোমরা আজকের যে ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী যে ভিডিওটা আসবে তোমাদের এই চ্যাপ্টারের সৃজনশীল প্লাস এমসিকিউ, আমি এখান থেকে 2টি 3টি সর্বোচ্চ সৃজনশীল দিব। তুমি ফাইনাল পরীক্ষায় একেবারে এসএসসি ফাইনাল পরীক্ষা 100% এখান থেকে তুমি 1টি অথবা 2টি সৃজনশীল পাবে। এমসিকিউ মিনিমাম 3 থেকে 4টি এমসিকিউ পাবে। আশা করি পরবর্তী ভিডিওটি তোমরা সবাই দেখবে। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।